আজকে আমার যিনি গেস্ট, নাম তার জয়িত্রী সরকার। জয়িত্রী নামটাই একটা খুব সুন্দর না? কি বলেন আপনারা? পেশায় তিনি আজেকো কোম্পানির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কর্মরতা। থাকেন তিনি স্লোভেনিয়ায়। স্লোভেনিয়াতে অলমোস্ট 9 বছর আছেন। তবে জয়িত্রীর আরো একটি পরিচয় রয়েছে, সেটি হলো স্লোভেনিয়ার বিখ্যাত মারিবোর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন বর্তমানে। অলমোস্ট সেটি শেষেরও পথে। আজ ফ্রাঙ্কফুর্ট থেকে কথা হবে ঐশ্বর্যর সঙ্গে জয়িত্রীর। জয়িত্রী, তুমি বলো কিছু, তারপর আমরা আমাদের কথা আড্ডা নিয়ে এগিয়ে চলবো আর কি। নমস্কার। এই অনুষ্ঠানে তুমি আমাকে মানে ইনভাইট করেছো। আমার এটা একটা প্রথম অভিজ্ঞতা, এরকম একটা পডকাস্টে কিছু বলার একটা সুযোগ স্লোভেনিয়ার ব্যাপারে। যেহেতু স্লোভেনিয়া এতটাই একটা ছোট দেশ, আর এখনো অনেকেই স্লোভেনিয়ার সম্বন্ধে খুব বেশি জানে না, অনেক বিষয় এখনো অতটা মানে চর্চা হয়নি। তো সেক্ষেত্রে কলকাতা থেকে সুদূর, মানে সুদূর কলকাতা থেকে স্লোভেনিয়া আসা, এখানকার পুরো জীবন, এখানকার পুরো সিস্টেমটাকে দেখা। আর এখানে যখন মানে প্রথম আমি এসেছিলাম, এতটাই ইন্ডিয়া থেকে লোক সংখ্যা কম ছিল। হুম। মানে আমি যে শহরটায় থাকতাম তখন মারিবোরে, সেখানে হয়তো হাতে গোনা আমরা 4 থেকে 5 জন ছিলাম ইন্ডিয়া থেকে, মানে আচ্ছা। আর কেউই ছিল না। তো সেই জন্যই এই পডকাস্টে তুমি যে আমাকে ইনভাইট করেছো আর এই সুযোগটা দিয়েছো স্লোভেনিয়া সম্বন্ধে বলার, এটা সত্যি আমার জন্য একটা খুব ভালো মুহূর্ত আর খুব ভালো সুযোগ। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা তাহলে মানে পরবর্তী আড্ডাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করবো যে তোমার পিএইচডি করার জন্য স্লোভেনিয়াকে তুমি বেছে নিয়েছিলে কেন? মানে ইউর মধ্যে তো আরো অনেক বিখ্যাত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেগুলো কেন না, মানে স্লোভেনিয়াই কেন? হ্যাঁ, অবশ্যই। তো আমি যখন অ্যাপ্লাই করছিলাম পিএইচডির বিভিন্ন প্রোগ্রামসগুলোতে বিভিন্ন দেশে, তো আমার একটা যাদবপুর ইউনিভার্সিটির বন্ধু, ওর নাম হচ্ছে স্নেহাশিস, ওকে আমরা কমনলি ডেকে থাকি পোকা হিসেবে। তো ও হচ্ছে এটাতে খুব এক্সপার্ট। ও আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, যাদবপুর থেকেও ব্যাচেলার করেছে। তো ও ইউজুয়ালি আমাদেরকে, আমার মতন অনেক অ্যাসপায়ারিং যাদবপুরের স্টুডেন্টস যারা ছিল, তাদেরকেও আচ্ছা। হেল্প করতো, যারা মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি করতে ইন্টারেস্টেড, ইউজুয়ালি ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলোতে। যেহেতু এখানে স্কলারশিপ প্রোগ্রামসগুলো প্রচুর আছে, তার সাথে সাথে প্রচুর মানে টিউশন ফি ওয়েভ অফ এর ব্যাপার আছে, যেহেতু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস এখানে পাবলিক। তো সেক্ষেত্রে ওর থ্রু দিয়েই মোটামুটি আমার ইউনিভার্সিটি অফ মারিবোরকে চেনা জানা। আর ওর ওয়াইফ তখন স্পেনে পিএইচডি করছিল। তো ফর্চুনেটলি ওর ওয়াইফ তখন মারিবোরে এসেছিল ওর সাথে মিট করতে। তো মারিবোর ইউনিভার্সিটিতে আমার ফ্যাকাল্টিতে আমি প্রথম ইন্ডিয়া থেকে। আচ্ছা। যার জন্য ওরা ভিসা প্রসেস থেকে মানে কোনো কিছুই ওরা জানতো না। পুরোপুরি ব্যাপারটাকে মানে করে দেওয়ার পুরো প্রসেসটাই করেছে আমার বন্ধুর ওয়াইফ, মানে বৈশালী। ও মানে ইন পার্সন মারিবোর ইউনিভার্সিটিতে গিয়ে আমার হয়ে অ্যাপ্লিকেশনস করা, সবকিছু ভিসা প্রসেসে কি কি লাগবে ডকুমেন্টস, সেই ডকুমেন্টেশনের কাজ, এভরিথিং ও ইন পার্সন করেছে। তো পুরোপুরি স্লোভেনিয়াকে চেনা আর ইউনিভার্সিটি অফ মারিবোরে আসাটাই হচ্ছে স্নেহাশিস আর বৈশালী থ্রু দিয়ে। কারণ আমি স্লোভেনিয়া সম্পর্কে আগে একদমই জানতাম না। তো বাহ। তখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, আমি রিজেক্টেড হয়েছি, কোথাও স্কলারশিপ পাইনি। তো আমি ফাইনালি স্লোভেনিয়াতে স্কলারশিপ পেয়ে ওদের থ্রু দিয়ে স্লোভেনিয়াতে আমার আসা। আচ্ছা। তো আমি জিজ্ঞেস করছি যে স্লোভেনিয়া মধ্য ইউরোপের অবস্থিত। তো মধ্য ইউরোপের একটি ছোট কিন্তু খুব সুন্দর, মানে কেমন একটুখানি বলো পরিবেশ, মানে তোমার কেমন লাগছে বা কিরকম? হ্যাঁ, তুমি অনেক বছর আছো। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। তো স্লোভেনিয়া যেহেতু সেন্ট্রালি লোকেটেড ইউরোপের মধ্যে, তাই জন্য প্রথমত ঘুরতে বেড়ানো, যারা মানে ঘুরতে ভালোবাসে, তাদের জন্য হচ্ছে স্লোভেনিয়াটা পারফেক্ট জায়গা। যেহেতু প্রতিটা দেশের কমিউট করাটা খুব সহজ, যেহেতু সেন্ট্রালি লোকেটেড। বালকানের পার্ট হওয়ার জন্য বালকানটা তো আছেই, মানে খুবই ইজি ট্রাভেল করা। তার সাথে এদিকে জার্মানি বলো বা ভিয়েনা বা যে কোনো এদিককার দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো যাওয়া খুব সুবিধা। আর যদি আমি স্লোভেনিয়া ইটসেলফ উইদিন ইনসাইড দ্য কান্ট্রি কে ডিসক্রাইব করতে চাই, তো যেহেতু তোমার এটা একটা বুটিক কান্ট্রি হিসেবে কিন্তু ইউজুয়ালি
মানে চেনা, সবাই একদম। স্লোভেনিয়াকে অ্যাজ এ বুটিক কান্ট্রি চেনে। তো তাই জন্যই পুরো দেশটাকেই দেখে আমার প্রথম তো মনে হয়েছিল মানে হাতে আঁকা। বাড়ির রংগুলো এতটাই পরিষ্কার, পোস্টকার্ডের মতো। চকচকে। আর পুরো ল্যান্ডস্কেপ আর নেচারটা হচ্ছে খুবই আনটাচড আর বাহ। খুব ন্যাচারাল। আর এখানে ওরা খুব ট্রাই করে ন্যাচারাল বিউটিটাকে প্রিজার্ভ করার। আচ্ছা। ইভেন যখন আমরা ট্রেনে করে যাই জঙ্গলের মাঝখান দিয়ে বা ওই ভ্যালিগুলোর মাঝখান দিয়ে, ইভেন আমাদের মোবাইলে নেটওয়ার্কসও চলে না। কারণ এখানে লোকালসরা বলে যে ওরা, তো যেহেতু ওদের এখানে মধুটা মানে হানি প্রডিউস করে অনেকটা পরিমাণে, তো ওই বীজকে ওরা খুব প্রোটেক্ট করে যাতে বীজরা মরে না যায়, মৌমাছিদের যাতে কোনো মানে ক্ষতি না হয়, তাই জন্য অনেক জায়গায় স্যাটেলাইটও নেই। তো বাহ। নেটওয়ার্কটাও আমরা পাই না অনেক সময় ট্রেনে বা এরকম কোনো জঙ্গল দিয়ে ট্রাভেল করলে। তো ওরা নেচার আর এই অ্যানিমালস, তারপরে এই রকম যাবতীয় মানে ইকোলজিটাকে প্রিজার্ভ করার জন্য খুব মানে করে ওরা, মানে ওরা সবাই লাইক ইভেন দ্য সিটিজেন্স, নট অনলি দ্য গভর্নমেন্ট, সিটিজেন্সও। আর প্রচন্ড ক্লিন কান্ট্রি। ট্র্যাশ ম্যানেজমেন্টটা মানে সবাই ফলো করে, যেহেতু পুরো ইউরোপেই প্রতিটা ট্র্যাশের সেপারেট করাই আছে, আর সেটা ইচ এন্ড এভরি ওয়ান মানে সবাই ফলো করে। তো খুব আচ্ছা। ক্লিন আর সেফ, মেয়েদের জন্য খুবই সেফ। যখন আমি প্রথম মারিবোর্ডে এসেছি মানে সব সেই। জায়গায় আমি খালি মেয়েই দেখেছি, কারণ আমার মনে হয়েছে স্লোভেনিয়াতে মেয়ের সংখ্যাটা বেশি। হ্যাঁ। তো আর যেহেতু এখানকার সব জায়গারই পুরো ইউরোপেরই কালচার যে মেয়েরা যে কোনো জায়গায় চাকরি করে, তো হুম হুম। আমাদের যে বাস চালাচ্ছে সেও একজন ড্রাইভার, সে মেয়ে। তার থেকে ট্রেনেও যে টিকিট চেক করতে আসছে সেও একজন মেয়ে, মানে মোটামুটি মেয়ের সংখ্যাটা বা আমি ইয়েটা মানে প্রচুর মেয়ে দেখতে পেয়েছি মানে যখন আমি প্রথম বাহ, মারিবোর এসেছিলাম। খুব খুব ভালো, safe। আমার খুব ভালো লাগলো আর কি। আচ্ছা, তো প্রবাসীদের প্রতি স্লোভেনিয়ানদের মানসিকতা কেমন? তো আগে যখন আমি মারিবোর এসেছিলাম খুব ওয়েলকামিং লেগেছিল। আর যেহেতু মারিবোরে ইন্ডিয়ান তো খুবই কম ছিল, হুম। ওরা তখন মোটামুটি চিনতে শুরু করেছিল। কিন্তু আচ্ছা। এখন লুবলিয়ানা, যেহেতু আমি এখন ক্যাপিটাল সিটিতে থাকি, ক্যাপিটাল লুধিয়ানা। সিটিতে প্রচুর এক্সপ্যাটস। আর এখন ইন্ডিয়া থেকে প্রচুর লোক এসেছে, অনেক বেশিরভাগ ইন্ডিয়ান লুবলিয়ানাতে থাকে, ক্যাপিটাল সিটিতে। তো এইখানে একটু প্রবলেমস আছে কম্পেয়ার টু স্মল টাউনস, মানে আমি মারিবোর বা অন্য যে ছোট ছোট শহরগুলো আছে, সেলিয়ে, লাস্কো, এখানে অনেকটা ওয়েলকামিং। কিন্তু ক্যাপিটাল সিটিতে যেহেতু প্রচুর পরিমাণে এক্সপ্যাটস, এখানে একটু প্রবলেম, এখানে অতটা ওয়েলকামিং নয়। এখানে কিছুটা একটু মানে সংঘর্ষ করেই চলতে হয়। তো আদারওয়াইজ স্লোভেনিয়া ইটসেলফ ভালো, মানে খুব পোলাইট, স্লোভেনিয়ানসরা খুবই পোলাইট। আচ্ছা, জীবনযাত্রা খুব মানে কেমন, মানে খুব সহজ না শক্ত? জীবনযাত্রা সহজ শব্দ থেকে বলবো একটু স্লো। ছোট কান্ট্রি, লোকজন খুবই লেজি, সবকিছুই এখানে খুব স্লো। আর যেহেতু এদের পপুলেশনই হচ্ছে 2 মিলিয়ন, তো এরা মোটামুটি উম, মানে 5 বছর আগের কথাই বলছি, হয়তো আশা করেনি এত বিদেশ থেকে লোক আসবে বা এত রেফিউজিদের নিতে হবে। তাই জন্য হ্যাঁ। ইনফ্রাস্ট্রাকচারটা খুবই ছোট। ছোট। তো হঠাৎ করে এত লোক আসাতে না এরা এখন মানে হিমশিম খাচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে। ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যার জন্য যারা মানে এখানে লিগালি আছে, যারা একজন সায়েন্টিস্ট বা যারা আজকে পিএইচডি করছে বা যারা আজকে ব্লু কার্ডে চাকরি করছে, তাদেরকেও ওরা সামটাইমস রেফিউজিদের মতনই ট্রিট করে। কারণ হঠাৎ করে ওরা যখন একটা মানুষকে দেখছে দেখছে একটা ফরেনার, তখন ওরা ভাবে এই বুঝি মানে এদের দেশে যুদ্ধ লেগেছে বা কিছু। তারপরে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে যে না আমি একজন সায়েন্টিস্ট বা আমি এখানে এই কাজের সূত্রে এসেছি, তখন তাদের চিন্তাধারাটা পাল্টায়। বাট প্রথম দেখলেই একটু অফেন্ডেড হয়, মানে এত লোক কেন, বা হ্যাঁ। আবার তোমাদের ভিসা করো, তোমাদের ফ্যামিলি কেন আসছে, মানে আরো হুম। লোক কেন আসবে, তো একটু অফেন্ডেড হচ্ছে আজকাল, ফিল করতে পারি। স্পেশালি ক্যাপিটাল সিটিতে মানে প্রচন্ড ভাবে ফিল করতে পারি। আচ্ছা, তো স্লোভেনিয়ার তুমি যে বললে স্লো প্রশাসনিক কাজকর্ম বলো, যে কোনো কাজ বা, আমি জিজ্ঞেস করছি যে আমলাতন্ত্র কেমন এখানকার, আইন কেমন বলো বা যে কোনো কিছু, আমলাতন্ত্র কেমন? আহ এটা কি খুবই কাগজ ভিত্তিক বা ডিজিটালাইজড নাকি উম, কিরকম, মানে কারণ না। আমি জার্মানিতে আছি। আমি জার্মানির ব্যাপারটা, জার্মানির এখন অনেক সময় লাগবে ডিজিটালাইজড হতে, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো তোমার কি বক্তব্য স্লোভেনিয়াকে নিয়ে?
হ্যাঁ, কারণ আমি তো স্লোভেনিয়ার অনেকটাই কালচার স্লোভেনিয়ানদের মুখে শুনি যে ওরা খুব জার্মানকে ফলো করে, খুবই ইনফ্লুয়েন্সড বাই জার্মান লাইফস্টাইল, ওদের লিগাল সিস্টেম। আর যেহেতু ইউরোপ ইউনিয়নের পার্ট স্লোভেনিয়া, তো হুম সেই হুম। জন্যই জার্মানির মতনই বেশিরভাগ লিগাল সিস্টেম একই। এখনো এরা ডিজিটালাইজড হয়নি, এখনো এদের ওই পেপারেই চলছে সবকিছু। ইভেন ভিসারও যে আমরা একটা ছোট্ট আপডেট, যেটা হয়তো জাস্ট 5 মিনিটস লাগে, সেই আপডেট অবধি ওরা আজও ফোন তুলবে না বা ইমেলে রিপ্লাই দেয় না। সেটার জন্য আমাদেরকে ইন পার্সন গিয়ে খোঁজ নিতে হয়, মানে এরা এখনো ডিজিটালাইজড হয়নি, সময় লাগবে। আচ্ছা, তো স্লোভেনিয়ার বাস করার জন্য ধরো অ্যাপার্টমেন্ট কিরকম আছে, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট পাওয়া কি খুবই কঠিন? যখন আমি মারিবোরে এসেছিলাম তখন অ্যাজ আ স্টুডেন্ট আমি স্টুডেন্ট ডমেই ছিলাম, কিন্তু তারপরে যখন আমাকে প্রাইভেট অ্যাপার্টমেন্টে শিফট করতে হয়, খুবই আমার ইজি লেগেছিল আর খুব সস্তা লেগেছিল। আমি যখন ফার্স্ট প্রাইভেট অ্যাপার্টমেন্টে শিফট করি সেটা শেয়ার ছিল উইথ 4 আদার ফ্ল্যাটমেটস, কিন্তু মারিবোরে আমি তখন পে করতাম জাস্ট 110 ইউরোস। বাবা, ভীষণ সস্তা। খুবই সস্তা ছিল, কিন্তু ইনক্লুডিং কস্ট মনে হয় 150 ইউরোস বা 160, যেহেতু সামার আর উইন্টারে আমাদের কস্টটা তো ভ্যারি করে সব কান্ট্রিতে একই। হুম হুম। কিন্তু সেটা হচ্ছে কোভিডের আগের গল্পটা আমি বলছি, মারিবোরে। আর মারিবোরটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি। কিন্তু যখন আমি লুবলিয়ানায় এলাম, আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি 2024-এ কি রেট, মানে প্রচুর বেড়ে গেছে রিয়েল আচ্ছা। এস্টেটের দাম, মানে কোভিডের পর হঠাৎ করে প্রচুর বেড়ে গেছে। তো এখানে এখন প্রাইভেট যদি আমি এক ফ্যামিলি নিয়ে থাকতে চাই, মিনিমাম 1000 ইউরো তো লাগবেই, মানে 1000 ইউরোস। আমি সিটি সেন্টারের কথা বলছি, গ্রামের দিকে গেলে হয়তো একটু কমে হবে, কিন্তু সিটি সেন্টারে খুবই দাম কোভিডের লুবলিয়ানার পর সব কাছাকাছি। জায়গাতেই দাম, মানে সেটা আকাশ ছোঁয়া, এটা নিয়ে আর কথা বলার কোনো ইয়েই নেই তো। তোমার কি মনে হয় অভাব আছে, আবাসন বা ফ্ল্যাটস এর অভাব আছে? আসলে গাড়ি থাকলে বলবো অভাব নেই, কারণ সে চাইলে ভিলেজ বা টাউন, আর অফিস যদি রিমোট হয় তাহলে তো অবশ্যই অভাব নেই, কারণ সে যে কোনো একটা ভিলেজে গিয়ে থাকলে হুম। রিমোটলি কাজ করছে ওয়ান্স আ উইক বা হয়তো মান্থে 2 টাইমস অফিসে গেল। কিন্তু যাদেরকে এভরিডে কমিউট করতে হয় অফিসে পাবলিক ট্রান্সপোর্টে, তাদের জন্য অবশ্যই অভাব আছে। আর যদি বাজেট, যদি কারোর বাজেট থাকে 500 ইউরোস ইনক্লুডিং কস্ট, একদমই নেই বলতে গেলে, মানে শেয়ার করে খুব কষ্ট করে খুঁজে দেখতে হবে, মানে প্রচুর দেখে হয়তো সে লাকিলি পেলো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি যে ধরো এই যে মানে আবাসন বা ফ্ল্যাটস, ধরো আমাদের যেমন জার্মানিতে ইমো স্কাউট, ইমো ওয়েলথ এসব থেকে আমরা পাই, স্পটা হোম, তো স্লোভেনিয়াতে এরকম কোনো অ্যাপ আছে? হ্যাঁ, স্লোভেনিয়াতে আমরা দুটো অ্যাপ ফলো করি, একটা হচ্ছে বোলহা.কম, যেটা স্লোভেনিয়ান। নেপ্রিমেন্সনি একটা আছে, এটাও স্লোভেনিয়ান। নেপ্রিমেন্সনির ট্রান্সলেশনটা হচ্ছে রিয়েল এস্টেট। তো ইউজুয়ালি আমরা এই দুটো স্লোভেনিয়ান অ্যাপ থেকেই দেখি। তাছাড়া ইংলিশ যে অ্যাপস গুলো আছে, মানে ওই এয়ারবিএনবি, সেগুলো মোস্টলি ফর ট্যুরিস্টদের জন্য ভালো, যারা শর্ট টাইমের জন্য দেখছে। বাট আমরা লোকালস যারা লং টার্ম খুঁজি, অলওয়েজ এই দুটো ওয়েবসাইট থেকেই দেখি, বোলহা আর নেপ্রিমেন্সনি। আচ্ছা। আচ্ছা, তো এবার আমি একটু কাজের ক্ষেত্রে আসছি। তো কাজের বাজারের জন্য স্লোভেনিয়ায় কোন ধরনের ধরো ডোমেন বেশি চাহিদা আছে? তো এখন যেহেতু আমি 2 বছর হতে চললো আমি স্লোভেনিয়ার মানে রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, যেখান থেকে হুম হুম। আমরা লিটারেলি, স্পেশালি আমি যেহেতু আইটিতে প্রাইমারিলি দেখি আইটি প্রোফাইলস গুলো। তো আমি এখন যেটা দেখছি, স্লোভেনিয়া আইটিতে বুম করছে, মানে এখন স্লোভেনিয়া প্রচুর ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ ডেভেলপ হচ্ছে, অনেক খুলছে। যেটা আমি যখন প্রথম হয়তো স্লোভেনিয়া এসেছিলাম তখন আমি যদিও এতটা এক্সপ্লোর করিনি, বাট তখন মানে 2015-এর সাথে যদি আজকে 2024-এর স্লোভেনিয়াকে কম্পেয়ার করি, এখন প্রচুর ইন্ডাস্ট্রিজ ডেভেলপ হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রিজ এসেছে, তার সাথে সাথে আইটি জবস প্রচুর। আর আচ্ছা। আইটি জবস এর ক্ষেত্রে স্পন্সরশিপও কোম্পানি করে দিচ্ছে, কোনো প্রবলেম নেই। স্যালারি স্ট্রাকচার আইটি প্রোফাইলস এর মোটামুটি গ্লোবালাইজ স্যালারি স্ট্রাকচার। জার্মানিতেও যা স্যালারি পে করছে তার কাছাকাছি এখানেও সেম, 4,000 to 5,000 ইউরোস ফর অ্যাটলিস্ট 6 to 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এর ক্যান্ডিডেট। আর যদি সে নিশ স্কিলস হয় আইটিতে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, সে যে স্যালারিটা মানে এক্সপেক্ট করবে ক্যান্ডিডেট, কোম্পানি সেটাই দেবে। তো আইটিতে খুবই সুন্দর, মানে ভালো মার্কেট বুম করছে। আমার পরের আনসারটা মানে তুমি অলমোস্ট দিয়ে দিয়েছো তো। কাজ মানে খুব কঠিন কি?
আইটিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বলো বা না কিছু? না, আইটিটা তো খুবই সহজ, কারণ সহজ। আইটির পুরো ইন্টারভিউ প্রসেস বা আইটির যে কাজকর্ম এটা তো ফুল ইউনিভার্সাল, আর এটা ফুল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো তার জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো নেই একদম আইটিতে, বাহ। তো আচ্ছা। ভালোই জানো। আর ইন্টারভিউ প্রসেসও পুরোপুরি ইংলিশে, কোনো প্রবলেম নেই। তো আমি অলরেডি দুটো ইন্ডিয়ান, মানে আমার থ্রু দিয়ে দুজন ইন্ডিয়ান এসেছে ইন্ডিয়া থেকে আইটি কোম্পানিতে। একজন ফুল স্ট্যাক জাভা ডেভেলপ ফুল স্ট্যাক হ্যাঁ জাভা ডেভেলপার, আর একজন আছে সি শার্পে। তো তাদের ফুল ব্লু কার্ড প্রসেস এভরিথিং আমি প্রাইমারিলি করিনি, যেহেতু এটা কোম্পানি করে, বাট তাদেরকে অ্যাসিস্ট করা, ডকুমেন্টেশন এগুলো আমি করে দিয়েছি। তো সেটা থ্রু দিয়ে আমি জানলাম যে ওরা খুব ওপেন ফরেন থেকে ক্যান্ডিডেটস আনতে। কারণ স্লোভেনিয়াতে প্রবলেমটা হচ্ছে কিছু কিছু স্কিলসের লোক পাওয়া যায় না। আচ্ছা। তার সাথে জার্মানি থেকে কেউ তো স্লোভেনিয়ায় রিলোকেট করবে না, খুব কম লোক পাওয়া যায় যারা হুম, হুম, নরওয়ে বা সুইডেন বা জার্মানি থেকে স্লোভেনিয়া আসতে চায়। হুম, আর বালকান থেকেও কিছু কিছু বালকান কান্ট্রিজ এর লোকজনকে আবার স্লোভেনিয়ান পছন্দ করে না, যেহেতু ওরা ইউগোস্লাভিয়া ছিল, মানে ইউগোস্লাভিক কান্ট্রি। তারপরে যখন হুম, ওরা স্লোভেনিয়া সেপারেট হয়ে যায়, তখন এক ধরনের ডিসক্রিমিনেশন এসে যায় যে এ সার্বিয়ান, এ স্লোভাক, আমি স্লোভেনিয়ান, মানে এদের মধ্যে আবার এরকম একটা ডিসক্রিমিনেশন। তো যদি সেই আইটি কোম্পানি স্লোভেনিয়ান কোম্পানি হয়, তাহলে তারা আবার একটু ডিসক্রিমিনেট করে। সেখানে তারা চায় ইয়া তো আইটি যাকে ওরা হায়ার করবে লোকালি হোক স্লোভেনিয়ান, আর একান্ত যদি স্লোভেনিয়া থেকে তারা না পায়, তখন তারা ওপেন করে ফর ইন্ডিয়া বা আদার কান্ট্রিজ লাইক ইউ কান্ট্রি, বাট নট বালকান। অনেক আইটি কোম্পানি গেছি, বালকান একদমই চায় না, বাট ওই করতে হয়। আচ্ছা, বেশ। তো এবার বলবো যে একটুখানি স্যালারির প্রসঙ্গে আসছি। তো একজন ধরো যে কোনো ব্যক্তি মাস্টার শেষে এম এ এম এ বলছি, সরি, মাস্টার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স এর শেষে কিরকম স্যালারি পাবে বলে তোমার মনে হয় পেতে পারে? তো এখানে স্যালারিটা তো খুবই, তোমার অ্যাভারেজটা খুবই কম জার্মানির সাথে কম্পেয়ার করলে। কারণ এখানে তোমার বেসিক অ্যাভারেজ যে স্যালারি সেটা হচ্ছে 1,500 গ্রস পার মান্থ। তো এতটাই কম। তো সেক্ষেত্রে এখানে এই জন্যই তোমার এডুকেশনকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। ইভেন কিছু কিছু স্টুডেন্টস আছে, ওরা এতটাই কম বয়সে স্যালারি, ভালো স্যালারি আর্ন করে, তো অনেকেই কমপ্লিট করে না এডুকেশন। কারণ ওরা দেখে এডুকেশন কমপ্লিট করলেও ওই স্যালারি পাবে। তো অনেকে হাফ এডুকেশন করে ওরা প্রফেশনে ঢুকে যায়। তো আইটিতে স্যালারিটা বেশি কম্পেয়ার টু নন আইটি। আর মেডিকেলেও স্যালারিটা ভালোই বেশি, কারণ মেডিকেলেও ডক্টরসরা পাবলিক হসপিটালস প্লাস নিজেদের প্রাইভেট ক্লিনিক খুলতে পারছে। তো মেডিকেল লয়ার্স, মানে এদের সাথে আমি কম্পেয়ার করছি না বাকি সেক্টরসদের, এদের স্যালারি সত্যিই খুব ভালো। কিন্তু হ্যাঁ, বাকি সেক্টরস ফর এক্সাম্পল কেউ যদি আর্টস নিয়ে পড়ে মাস্টার্স কমপ্লিট করার পরে, তো তাদের বেসিক স্যালারি বা স্টার্টিং স্যালারি হয়তো অ্যাভারেজ স্যালারি দিয়েই হবে। ডিপেন্ড করে কোন ইন্ডাস্ট্রিতে তারা যাচ্ছে। সে যদি ডেলয়েট বা পিডব্লিউসি তে চাকরি পায়, তাহলে আশা করি একটু হাই, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। বাট স্লোভেনিয়ান কোম্পানিজরা অত বেশি ইনিশিয়ালি তো দেবে না মাস্টার্সদের। আচ্ছা। এবার এবার আমি তোমার কাছে একটাই জিজ্ঞেস করছি যে অনেকটাই খুবই মানে খুবই ভালো বলছো, এটা আমার বেশ ভালো লাগছে আড্ডাটা মারতে। এবার যে বলবো যে স্লোভেনিয়ার ট্যাক্স ক্লাস কেমন, মানে আমি বলতে চাইছি যে মানে ধরো স্যালারি বা বেতন থেকে কিরকম পরিমাণ কাটা হয় বা কিরকম কিছু, সেটাই। তো এখানেও মানে ট্যাক্সের স্ট্রাকচারটা জার্মানির মতনই, ওই 35 to 45% বেসড অন দ্য বেস গ্রস, মানে বেস স্যালারি। যেহেতু এখানে প্রচুর পরিমাণে মানে স্লোভেনিয়া জার্মানি এরা তো সোশ্যালিস্ট সোশ্যালিস্ট ইনফ্রাস্ট্রাকচার, তো যার জন্য প্রচুর রকমের বেনিফিটস এরা গভর্নমেন্ট প্রোভাইড করে বলে ট্যাক্স ডিডাকশনটা অনেক বেশি 35 to 45 এর মধ্যে ভ্যারি করে। আচ্ছা। তো এইবার যেটা প্রশ্ন, না আমার কাছে খুব ইন্টারেস্টিং, জার্মানিতে একটা ভাষার সমস্যা আছে, তো স্লোভেনিয়াতে কেউ সেরকম ভাষার সমস্যা আছে? হ্যাঁ, স্লোভেনিয়াতে প্রচুর পরিমাণে ভাষার সমস্যা। কিন্তু হ্যাঁ, অ্যাজ আ ট্যুরিস্ট হিসেবে যদি আমি ইংলিশে কথা বলি কোনো
স্টোরে গিয়ে বা কারো কোনো ইনকোয়ারিজ কাউন্টার, সেখানে ওরা বলে। এখানে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ভাষার সমস্যাটা বলছি শুধু চাকরির ক্ষেত্রে। ইভেন অ্যাজ এ স্টুডেন্টও কোনো সমস্যা নেই, কারণ পিএইচডি করতে যারা আমরা ইন্ডিয়া থেকে এসেছি আমরা ইংলিশে পিএইচডি করতে পারি, আমাদের স্লোভেনিয়ানে করাটা ম্যান্ডেটরি নয়। তো পিএইচডি করার জন্য আমার ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হয়নি ভাষা নিয়ে, আমি প্রপার ইংলিশেই করেছি। কিন্তু হ্যাঁ, এখানকার গভর্নমেন্ট থেকে ইভেন জার্মানিতেও যে স্টুডেন্ট যখন আসছে ওদেরকে ফার্স্ট ইয়ারটা ভাষা শেখার জন্য পুরোপুরি ফ্রি, ওটা হুম হুম গভর্নমেন্ট থেকে করে। একদম। তো ওইটা তো আছেই সুযোগ, তো স্টুডেন্ট চাইলে সে ভাষা শিখতেও পারছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তার অসুবিধা হবে না সে যদি পিএইচডি করে। আর সে যদি কোনো ইংলিশ প্রোগ্রামে মাস্টার্স করে, বাট ব্যাচেলার্স সবই স্লোভেনিয়ানে। তো ইউজুয়ালি ফরেন থেকে, অ্যাটলিস্ট ইন্ডিয়া থেকে খুব কম স্টুডেন্ট ব্যাচেলার করতে এখানে এসেছে, আদার দেন কোনো প্রাইভেট ইনস্টিটিউটে। হয়তো প্রাইভেট ইনস্টিটিউটে তারা ইংলিশে ব্যাচেলার করছে, বাট পাবলিকে তো সব জায়গায় স্লোভেনিয়ান ল্যাঙ্গুয়েজে। আর চাকরির ক্ষেত্রে খুব প্রবলেম, খুবই প্রবলেম। সে যদি আইটিতে হয় তাহলে প্রবলেম নেই, বাট নন আইটিতে খুবই প্রবলেম। আচ্ছা, এরপর আমি এটাই জিজ্ঞেস করতাম, তুমি একেবারেই আনসারটা আমাকে দিয়ে দিয়েছো। বেশ। আহ এবার বলো যে স্লোভেনিয়ান যে সোশ্যাল বা সমাজ, তোমাকে যেটা মানে মানে স্লোভেনিয়ান সমাজ তোমাকে ভারতীয় সমাজের চেয়ে ভালো কি দিতে পেরেছে যে তুমি স্লোভেনিয়াতেই আছো? মানে তুমি বলছো মানে এক্সট্রা আমি কি পেয়েছি বা কেন হ্যাঁ আছি, কারণটা হ্যাঁ। কি এত 9 বছর? তো প্রথমত আমি যখন এসেছি তোমার পিএইচডি প্রোগ্রাম, মানে যে পিএইচডি আমার প্রোগ্রামটা, এটা বেসিক্যালি হচ্ছে পার্ট টাইম প্রোগ্রাম। তো এটা আচ্ছা বেসিক্যালি অ্যাজ আ পার্ট টাইমার প্রোগ্রামটা 5 to 6 years এর হয়। তার মধ্যে কোভিড এর লকডাউনটা হওয়াতে আমি স্লোভেনিয়া থেকে বেরোতে পারিনি, কারণ একবার বেরোলে জানি না ঢুকতে পারবো কিনা। কোভিড পিরিয়ডে তো ভিসার খুবই সমস্যা ছিল। আচ্ছা। আর যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে তোমার ভিসা একবার এক্সপায়ার করে গেলে আবার সেই প্রথম থেকে প্রসেসটা স্টার্ট করতে হয়, অনেক প্রবলেমস। তো ওইগুলোর জন্য আমি তো কোভিড এর লকডাউনের ফুল 2 ইয়ার্স এখানে বন্ধই ছিলাম, আমি বেরোতে পারিনি। তো সেই লকডাউন পিরিয়ডে যেহেতু লাইব্রেরি ইউনিভার্সিটিসও বন্ধ ছিল, তো ইউনিভার্সিটি থেকে আমাদেরকে আরো 2 বছর মানে 2024 অব্দি এক্সটেনশন দিয়েছে। তো সেটা একটা কারণ তো আছেই, যেহেতু আমার পিএইচডি কমপ্লিট হয়নি, আমি এখানে অলরেডি লকড ছিলাম 2 বছর। তো তাই জন্য আমি তখন স্লোভেনিয়া ছাড়তে পারিনি, যেহেতু আমার পিএইচডিটা প্যারালালি চলছে। কিন্তু আমি ওই লকডাউন পিরিয়ডে তখন জব অ্যাপ্লিকেশন স্টার্ট করি, কারণ আমি তখন ভাবলাম আসলে মারিবোরটা বেসিক্যালি স্টুডেন্ট শহর। আর ওই কোভিড লকডাউনে প্রচুর স্টুডেন্টসরা বাড়ি চলে গেছে, মানে বাড়ি যেতে বাধ্য হয়েছে, কোন ইউনিভার্সিটি বলেছে স্টুডেন্ট ডমে থাকা অ্যালাউড না। এখন সবাই বাড়ি, মানে ইটস এভরিথিং ইজ লকড। তো তখন পুরো ফাঁকা হয়ে যায় মারিবোর শহরটা। তো সেই কারণেই তখন আমার এই ক্যাপিটাল সিটিতে আসা, কারণ মারিবোরে চাকরি নেই সত্যিকারের, মানে ফরেনার্সদের জন্য খুবই প্রবলেম মারিবোরে। তো সেই জন্যই লুবলিয়ানা আসা, যে লকডাউনের পিরিয়ডে আমি একটু জব অ্যাপ্লিকেশনস করে কিছু নেটওয়ার্কিং করে দেখি যদি এখানে জব পাই। তো ফর্চুনেটলি আমি এখানে জব পেয়ে যাই, লকডাউনটাও রিলিজ হয় তারপরে পরেই আমি জব পেয়ে যাই। তো সেই কারণে আর আমার তো স্লোভেনিয়া থেকে বেরোনো হয়নি, যেহেতু আমি চাকরি পেয়ে গেছিলাম। আর প্যারালালি আমার পিএইচডিটাও চলছিল, তো তাই জন্য আর বেরোনো হয়নি। আচ্ছা। স্লোভেনিয়াতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া কেমন? খুব কঠিন পাওয়া, হ্যাঁ, সহজ না কঠিন? এটা হচ্ছে একটা মানে প্রচন্ড চ্যালেঞ্জিং, মানে প্রচন্ড ধৈর্যের পরীক্ষা স্লোভেনিয়ানদের জন্য তো বটেই, কিন্তু সেম হ্যাঁ, অ্যাজ জার্মানি। জার্মানি। আর স্লোভেনিয়ানরা তো এই জন্য ছোট থেকেই শেখে, 16-17 ইয়ার্স থেকেই, যেহেতু এটা বিশাল লম্বা প্রসেস। তো আমার ইনস্ট্রাক্টর তো মোটামুটি আমাকে পারলে অটোমেটিকে ভর্তি করে দেয়, মানে সে আমাকে ম্যানুয়াল শেখাবেই না। এভরিডে যখনই আমার লেসন থাকে আমাকে লিটারেলি সে মানে আমাকে ডিমোটিভেট করছে যে তোমার দ্বারা ম্যানুয়াল হবে না, তুমি অটোমেটিক করো, তুমি মানে তোমার অনেক সেশনস লাগবে, ইট উইল বি ভেরি কস্টলি। তো এখানে যে পুরো প্রসেসটা সেটা হচ্ছে ড্রাইভিং, পুরো মানে ড্রাইভিং এর যে ক্লাস সেটাতে জয়েন করার আগে আমাদেরকে রেড ক্রসের কোর্স করতে হয়। ইউজুয়ালি যেহেতু আমাদের ইন্ডিয়াতে রেড হ্যাঁ। ক্রসের কোর্স আমরা করে থাকি না, তো আমাদেরকে এটা ফ্রেশ থেকে করতে হয়। তো রেড ক্রসের আবার এখানকার আমাদের কি হয়, ইংলিশ ক্লাসেস গুলো খুঁজতে হয়। আর ইংলিশের ক্লাস, রেড ক্রস বলো বা ড্রাইভিং এর যে থিওরির ইনস্ট্রাকশন, এই ইংলিশ ক্লাসেস গুলো বছরে জাস্ট 2বার হয়, যেখানে স্লোভেনিয়ান ক্লাস হয়তো বছরে অনেকবার হচ্ছে, মানে প্লেন্টি অফ ক্লাসেস, দামও অনেক কম।
কিন্তু সেখানে ইংলিশ ক্লাস হয়তো বছরে 2বার হয়, তো আমাকে অনেক আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে, নয়তো সিট রিজার্ভড হয়ে যায়। আর খুব কস্টলি, মানে যে রেড ক্রস হয়তো কোর্স ফি 200 ইউরোস, পরীক্ষা ফরীক্ষা সব মিলিয়ে, বা 150 ইউরোস, সেটাই আমাদের জন্য হয়ে গেল 300 ইউরোস, মানে ডাবল। তো আচ্ছা। রেড ক্রসটা করার পরে আমাদের যখন রেড ক্রসের পরীক্ষায় আমরা পাশ করে যাই, তখনই আমরা এলিজিবল হই ড্রাইভিং এর ইনস্ট্রাকশনের ক্লাসে যাওয়ার, মানে থিওরি ক্লাস, যেটাও 6টা ক্লাসেস হচ্ছে ম্যান্ডেটরি, যেটারও আমাদেরকে ওয়েট করতে হয় ইংলিশের জন্য। বাট স্লোভেনিয়ানও আমরা করতে পারি, না বুঝলেও করতে পারি। ইটস লাইক জাস্ট ওই গভর্নমেন্ট লিগালিটিটাকে ফর্মাল মানে ফুলফিল করার জন্য। তো ওই 6টা ক্লাস কমপ্লিট হওয়ার পরে পরীক্ষাটা দিতে হবে। সেই পরীক্ষাটা ফুল তুমি যখন মানে কলকাতাতে তো তুমি থাকতে, আমাকে বলেছিলে তুমি কলকাতাতে যখন থাকতে তখন ড্রাইভিং শিখেছিলে নাকি না, এখানে? ও, আমার আইডিয়া এখানে ছিল না। না, আমি পুরোটাই প্রথম থেকে শুরু করেছি। তো তোমার তাহলে বিশাল সাহস। হ্যাঁ, তো আমি পুরোটাই স্লোভেনিয়ানেই করছি। আমার রেড ক্রসের পরীক্ষাও স্লোভেনিয়ানে হয়েছে। তারপরে এখন থিওরি পরীক্ষাও আমি স্লোভেনিয়ানে দিয়েছি, কারণ ইংলিশে নেই এখানে। জার্মানিতে হয়তো ইংলিশে আছে, হ্যাঁ, আছে, খুব কমই এখানে নেই। আছে, আছে। এখানে নেই। আর তারপরে থিওরিতে তো ফেল করে গেলাম, বাট স্লোভেনিয়ানরাও নাকি ফেল করে, তো আমি খুব খুশি হয়েছিলাম। যাক, অসুবিধা নেই, আমি ফরেনার বলে একা না, স্লোভেনিয়ানরাও ফেল করে। হ্যাঁ, এখানেও দেয় জার্মান। মানে আমি তো দেখেছি, মানে বাঘা ভাগা স্টুডেন্টরা সব ফেল মেরে যাচ্ছে আর কি, এমন অবস্থা, হ্যাঁ, বহুবার দিয়েও তারা কিছু করে উঠতে পারছে না আর কি। তো সেটাই কখনো ভাবতে পারিনি যে গাড়িতে বসবো ফাইনালি। আমার লাগলো 2 বছর গাড়িতে বসতে, মানে গাড়িতে বসে গাড়িটা চালানো শিখতে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় হলে প্রথম দিনে আমরা গাড়িতেই বসে শিখতাম। তো এখানে গাড়িতে বসে অ্যালাউডই না যতক্ষণ না এই প্রসেসগুলো ফুলফিল হ্যাঁ। করতে। রেড ক্রস, থিওরি, থিওরিতে পাশ করার পরে ফাইনালি এখন আমি গাড়িতে বসে গাড়ি চালানো শিখছি। আচ্ছা, তো বেশ। এবার আমি জিজ্ঞেস করবো যে একটু চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে স্লোভেনিয়ার চিকিৎসার স্বাস্থ্যসেবা কেমন? মানে ডাক্তারের চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে? মানে এখানে যেমন অনেক দিন লেগে যায় অ্যাপয়েন্টমেন্টের জন্য, ওখানে কি? হ্যাঁ, একই রকম, প্রচুর সময় লাগে। খুব এমার্জেন্সি হলে বলেই দিয়েছে তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে যেতে। আর যেহেতু আমরা এমপ্লয়িড, আমাদের যদি সিক লিভ লাগে, তাই আমাদেরকে অফিস থেকেই প্রাইভেট ডক্টর অ্যাসাইন করে দেওয়া হয়। মানে ইউজুয়ালি ওটা আমাদেরকে খুঁজতে হয়, ওরা লিস্টটা দিয়ে দেয়। কারণ আমাদের যদি প্রাইভেট ডক্টরস না থাকে, তাহলে আমরা ওই সিক লিভগুলোকে মানে অ্যাসাইন করাতে পারবো না, যেহেতু ওটাতে ডক্টর সিগনেচার্স লাগে এইসব। তো প্রাইভেট ডক্টর যদি থাকে তাহলে ঠিক আছে। প্রাইভেট ডক্টরকে যদি আমি এখন চিঠি লিখে আমার খুব এমার্জেন্সি, আমার এরকম একটা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট চাই, সে ইউজুয়ালি দিয়ে দেয় 2-3 দিনে অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু যদি প্রাইভেট ডক্টর না থাকে, হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রচুর টাইম লাগে। তো এখন যেরকম আমার ডেন্টাল আর আমার একটা গাইনোকোলজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল, আমাকে 3 মাস ওয়েট করতে হয়েছিল। তো বাপরে। লাগে প্রচুর সময়, খুবই প্রচুর। লিমিটেড ডক্টরস। তো হ্যাঁ, এখানে পারছে না। জার্মানিতেও একই কেস হয়। হ্যাঁ, বেশ, আমরা একদম মানে ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এইবার এটাই হয়তো লাস্ট আর দুটো কি তিনটে আমি জাস্ট জিজ্ঞেস করছি আম, যে তোমার মতে স্লোভেনিয়ার সব থেকে সেরা এবং খারাপ জিনিস কোনটা? সব থেকে ভালো আর সব থেকে খারাপ। হ্যাঁ। এখন তো সব থেকে খারাপ বলবো আমার মানে এদের ক্যাপিটাল সিটিতে আসার পরে যে ভিসা নিয়ে সমস্যাটা হচ্ছে, যেটা আমার মারিবোরে থাকতে কখনোই হয়নি। মানে মোটামুটি 15 দিনের মাথায় আমি ভিসা পেয়ে যেতাম। প্রথম ভিসাটাও আমি স্লোভেনিয়ার পেয়েছিলাম 3 দিনের মাথায়, যেটা এখন আমাকে 6 মাস অপেক্ষা করতে হয়। তার সাথে বাজে ব্যবহার। কারণ লুবলিয়ানাতে, মানে আমি যে ক্যাপিটাল সিটিতে আছি, এখানকার ভিসা অফিসের ইনস্ট্রাকশন দেওয়া আছে গভর্নমেন্ট থেকে যে সবার আগে যারা রেফিউজি এসেছে ইউক্রেন থেকে, তাদের রেসিডেন্ট কার্ডটা তৈরি করতে হবে। তো আচ্ছা। তাদের প্রায়োরিটি আগে, বাদ বাকিদের পরে। তো সেই জন্যই এখানে একটা বিশাল আমি ডিসক্রিমিনেশন ফিল করতে পারি, যে যতই ভালো চাকরি করি আর যতই স্টুডেন্ট হই না কেন, যতই ট্যাক্স পে না করি, আমাদেরকে সেই লাইনের শেষেই দাঁড়াতে হয়। বাজে ব্যবহার, কোনো কথা ঠিক মতন উত্তর নেই যে ভিসাটার টাইম লাইন কত, 2 দিন লাগবে না 2 মাস লাগবে, কিছু তো একটা বলুন। কিছুই বলবে না, আই ডোন্ট নো বলে কাটিয়ে দেওয়া, খুবই বাজে ব্যবহার করা। তো এইটা একটা খুব বাজে আমি এক্সপিরিয়েন্স করছি এখন কারেন্টলি ক্যাপিটাল সিটিতে। আর সব থেকে ভালো যেটা বলবো যে তাও আমি ক্যাপিটাল সিটি নিয়ে কিছুই বলবো না, আমি সবই বলবো মারিবোর নিয়ে। আমার মারিবোরের সব থেকে বেস্ট যেটা লেগেছে সাইক্লিং। কারণ আমি যখন কলকাতায় ছিলাম, সাইকেল চালানোটা শিখেছিলাম আমি সাইকেল
চালাতাম না, যেহেতু ওখানে রাস্তা পাইনি সেরকম সাইকেল চালানোর। তো আমি অত বছরের একটা গ্যাপের পর প্রথম সাইক্লিং করা শুরু করি মারিপুরে এসে। বাহ। তো সেটাও আমার এই বন্ধু স্নেহাশিস সে আমাকে খুব উৎসাহ করে। তো মোটামুটি পুরো মারিবোরে যত পাহাড় জঙ্গল যত কিছু ঘোরার জায়গা সব আমি প্রচুর সাইক্লিং করে ঘুরেছি। তো সেই জিনিসটা আমি খুব ভালো এনজয় করেছি। আর ওখানকার ওই ওয়াইল্ড গার্ডেন থেকে ওই অ্যাপেলস গ্রেপস মানে এগুলো খাওয়া, এগুলো সে তুলে তুলে ঘরে নিয়ে আসা, ব্লগিং করা, হ্যাঁ। হ্যাঁ সিজনে। তো ওগুলো আমি খুব এনজয় করেছিলাম, মানে নেচারকে প্রচন্ড ভালোভাবে এনজয় করেছি, আর বিনা পয়সায়, কোনো টাকা লাগেনি। তো এটা আমার খুব ভালো লেগেছে। এটা ভালো দিয়েছো, খুব ভালো কথা। আচ্ছা, বেশ। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ইন্টারভিউটা শেষ করব। আমি একটাই কথা যে জিজ্ঞেস করছি যে তুমি এখানে 9 বছর আছো, আহ এটা আমি জিজ্ঞেস করছি যে ধরো যারা প্রথম আসছে ইন্ডিয়া থেকে বা যে কোনো জায়গা থেকে, তাদের যে স্টুডেন্ট বলো বা চাকরির ক্ষেত্রে বলো বা কিছুর ক্ষেত্রে বলো, তাদেরকে মাথায় কি প্রথমে রাখতে হবে যে তারা কি ভেবে এগোবে স্লোভেনিয়াতে আসার জন্য? সে যদি আইটি প্রোফাইলের না হয়, মানে সে যদি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না হয়, তাহলে তাকে অনেক কিছুই মাথায় রাখতে হবে। যে প্রথমত চাকরির একটা সমস্যা হবে, নেটওয়ার্কিং করতে হয় এখানে প্রচুর পরিমাণে। এখানে আহ, খুব বেশি ওপেন আপ হতে হবে, কারণ স্লোভেনিয়ানরা খুব ইন্ট্রোভার্ট। সেখানে নিজে যদি ওপেন আপ না হয় তাহলে নেটওয়ার্কিং করাটা খুব ডিফিকাল্ট। তারপরে যেহেতু ছোট কান্ট্রি, এখানে রেপুটেশন বানানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে লোকের মুখে মুখে খুব মানুষের একটা ইমেজ তৈরি হয়। তো কখনো কোথাও যদি আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় কোনো একটা স্লোভেনিয়ানের সাথে, স্পেশালি আমি মারিবোরের মতো ছোট শহরের কথা বলছি, ওই কথাটা ছড়িয়ে যাবে। তো সেখানে নেক্সট টাইম কোথাও গিয়ে যদি আমাকে আমার ইমেজ বিল্ড আপ করতে হয়, ওটাতে একটু ডিফিকাল্ট হয়। তো এই জন্য ইমেজ বিল্ডিং এর জন্য একটু খুব বেশি করে কেয়ার নিতে হবে আর কেয়ারফুল থাকতে হবে, যেহেতু সবসময় সবকিছু কথা খুব ছড়িয়ে যায়। খুব ছোট দেশ, সবাই সবাইকে মোটামুটি চেনে। ইভেন কোম্পানিজেও রেকমেন্ডেশন পাওয়া বা এগুলো, যদি সে ফার্স্ট কোম্পানিতে চাকরি করার সময় তার যদি কোনো একটা ব্যাড রেপুটেশন ক্রিয়েট হয়, তাহলে নেক্সট চাকরি পেতে খুবই ডিফিকাল্ট হবে। কারণ এখানে রেফারেন্স চেকগুলো ওরা ইন্টারনালি করে। আচ্ছা। আর যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসেছি, আমাদেরকে খুব মানে খুব বেশি করে স্ক্রুটিনি করে। আচ্ছা। তো সেগুলো কেয়ারফুল থাকতে হবে একটা ইমেজ বিল্ডিং এর ক্ষেত্রে। আর নিজের কান্ট্রিকে কি করে রিপ্রেজেন্ট করছে এটাও কেয়ারফুলি করতে হবে, কারণ যেহেতু এরা এদের দেশ বা এদের ভাষাকে খুব রেসপেক্ট করে, সেখানে আমরা যদি আমাদের দেশ বা আমাদের ভাষা নিয়ে কিছু একটা বলি, সেটা ওদের চোখে লাগে। তো এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আর অবশ্যই ওই চাকরিটা নিয়ে একটু টেনশন, সেটা মাথায় রাখতে হবে যে হঠাৎ করে হয়তো পাবে না। কি মেসেজ এটা একটা মেসেজের মতো হলো, খুব সুন্দর বললে। মেসেজ কি দিতে চাইছো যে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, আর কিছু মেসেজ কি দিতে চাইছো? মেসেজ তো যেরকম এখন স্লোভেনিয়াতে কেউ যদি ক্যাপিটাল সিটিতে আসে, সে যদি ইউনিভার্সিটি অফ লুবিয়ানাতে মানে তার এনরোলমেন্ট হয়ে যায়, তাহলে তাদেরকে খুব বেশি চিন্তা করতে হবে না, কারণ এখানে ইন্ডিয়ান কমিউনিটি খুব বড়। তার সাথে আমাদের যে ইন্ডিয়ান এমবাসি প্রতি মাসেই ওয়েলকামিং ইভেন্ট রাখছে স্টুডেন্টসদের জন্য বা পিএইচডি স্কলারসদের জন্য। আর এমবাসি, সে যদি লুবলিয়ানার স্টুডেন্ট হয় বা লুবলিয়ানাতে সে যদি এমপ্লয় হয়, তাকে কিছু নিয়ে ভাবতে হবে না, এমবাসি আছে সবকিছুর জন্য। আর আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, উনি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছেন। একটা হচ্ছে অনলি ফর স্টুডেন্টস, যেখানে অ্যাম্বাসেডর ম্যাম নিজেও থাকেন ওই গ্রুপের মেম্বার। তো ওখানে যদি আমরা ডাইরেক্টলি কিছু একটা লিখি, ওটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়। তো আমাদেরকে ওয়েট করতে হবে না ওয়ার্কিং আওয়ার্সের জন্য কি আমাকে এমবাসি যেতে হবে। দরকার হলে আমরা সানডেতেও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারি। প্লাস আমাদের যে এমবাসি থেকে ইভেন্টস গুলো হয়, এই ইন্ডিপেন্ডেন্স ডে বা দিওয়ালি বা হোলি, এগুলো খুব ওই ক্লোজড ফ্যামিলি ইনভিটেশনের মতনই। তো এমবাসি ইউজুয়ালি ওটা অর্গানাইজ করে। তো ওখানেও সবাই সবার সাথে পরিচয় হওয়া। তো লুবলিয়ানাতে সেই স্টুডেন্ট যদি থাকে, এমবাসি হচ্ছে সব থেকে বড় ফ্যামিলি আর সাপোর্ট, সব রকমের হেল্প তারাই করে দেয়। তো বাহ, খুব ভালো। খুব ভালো লাগলো। আমাদের ইন্টারভিউ পর্ব, সাক্ষাৎকার পর্ব অবশেষে শেষ। শেষ করার আগে আমি একটু কিছু কথা বলে নিই, তারপর তোমার বক্তব্য দিয়েই আমাদের আজকের এই সাক্ষাৎকার পর্ব শেষ করব। আমার খুব ভালো লেগেছে আহ, আমার পডকাস্টে আমি তোমাকে হোস্ট করতে পেরেছি, তোমাকে অনেক স্বাগত জানাচ্ছি। সব থেকে বড়, জয়ত্রীর সঙ্গে আমার আলাপ হচ্ছে তৃষিতার। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, তৃষিতা আমার পডকাস্টের শোতে জার্মানির শিক্ষা ব্যবস্থাতে গেস্ট হয়ে এসেছিল।
জৈত্রী হচ্ছে তার বন্ধু। তো সেই সূত্র ধরেই জৈত্রীর সঙ্গে আমার আলাপ। আর জৈত্রীর নামটা খুব সুন্দর, খুব আনকমন নামটা, আমার ওই জন্য খুব ভালো লেগেছে ওর নামটা। আহ তোমার সাথে আলাপ হয়েও আমার প্রচন্ডই ভালো লেগেছে। তোমাকে তোমার যা অমূল্য সময় থেকে, খুব ব্যস্ত তুমি, একটা সময় থেকে যা আমার চ্যানেলের জন্য তুমি আমার এখানে এসেছো, তার জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমার যদি কিছু বক্তব্য থাকে, তোমার বক্তব্য দিয়েই আজকের ইন্টারভিউ পর্ব আমরা শেষ করব। অবশ্যই। তো আমিও তোমাকে তো ধন্যবাদ জানালাম, প্রথমেই আবার জানাচ্ছি। আর তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তো আশা করি আমার আজকের এই যে ইনফরমেশন গুলো স্লোভেনিয়া সম্বন্ধে, তাতে অনেকের যারা স্লোভেনিয়াকে নিয়ে ভাবতে চাইছে ভবিষ্যতে, যেখানে সে তারা পড়াশোনা করবে বা চাকরি করবে, আশা করি আমার এই কিছু কিছু ইনফরমেশন তাদেরকে হেল্প করবে। আর অবশ্যই কেউ যদি ফার্দার কিছু জানতে চায় মানে স্লোভেনিয়া সম্বন্ধে, তাহলে আমাকে তো অবশ্যই তারা কন্ট্যাক্ট করতে পারে। বা তুমি যদি আমার প্রোফাইল, আমার ইমেল যদি শেয়ার করে দাও, যদি তারা হ্যাঁ, কখনো। আমি একদম ডেসক্রিপশন লিংকে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। হ্যাঁ, আর ফেসবুক পেজেও আমি দিয়ে দেবো, আমার ফেসবুক পেজেও দিয়ে দেবো, সব জায়গায় দিয়ে দেবো, স্পটিফাই, সব জায়গায় দিয়ে অবশ্যই। দেবো। অবশ্যই, তাহলে কেউ যদি ইন্টারেস্টেড থাকে কন্ট্যাক্ট করতে পারে। যতটা পসিবল আমার ইনফরমেশন দেওয়া আমি দেব। কিন্তু হ্যাঁ, যদি ট্যুরিস্ট হিসেবে কেউ আসতে চায়, অবশ্যই খুবই ভালো দেশ। আর খুব বেশি কস্টলি না, মানে ইন্ডিয়া থেকে স্লোভেনিয়া ঘুরতে আসাটা মানে খুব বেশি অতটা কস্টলি না, এখানেও বাজেটে ঘোরা যায়। তো ট্যুরিজমটা করার জন্য আমি এনকারেজ করব সবাইকে। আর ইয়া, মানে খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর শেয়ার করে এই ইনফরমেশন গুলো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই আমার স্পটিফাই এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। ফিরবো আবার আগামী সপ্তাহে। টাটা, শুভরাত্রি। থ্যাংক ইউ।